আসসালামু আলাইকুম। ভাঙা পাঁজরে বসন্ত গল্পের অন্তিম অংশ। শিকদার ফ্যামিলি নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। তোরা মনমরা হয়ে তাকিয়ে আছে বাবা মা আর ভাইয়ের দিকে। তুর্যর একটুও ইচ্ছে হচ্ছে না বোনকে রেখে যেতে। এতগুলো বছর পর বোনকে কাছে পেয়েছিল, আবার এত দ্রুত বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিল। ধীর পায়ে এগিয়ে এসে সোফায় বসে বোনের পাশে, বোনকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে বোনের এক হাত মুঠো করে ধরে। মন খারাপ করে থাকবি না পরি, আমি কয়েকদিন পর পর আসবো তোকে দেখতে। তোরা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে জড়ানো গলায় বলে, আমি তোমাদের সাথে চলে যাব ভাইয়া। হেই পাগল, এখন বিয়ে হয়ে গেছে না, এখন থেকে এখানেই থাকতে হবে। কয়েকদিন পর আসবো তোদের নিতে। আজকে যাই। আজকে যেতে দেবে না, যেতে দিলে কি রেখে যেতাম। তোরা ভাইয়ের বুকে মুখ গুজে বলে, তোমাদের ছাড়া ভালো লাগে না আমার। তুর্য কিছু বলতে না পেরে বোনের মাথায় হাত বুলায়। মুক্তা শিকদার মেয়ের অন্য পাশে বসেন, তুরাকে নিজের দিকে টেনে এনে জড়িয়ে ধরেন। আজকের আগে একটা রাতও মেয়েকে দূরে রেখে থাকেননি, সবসময় মেয়ের আশেপাশেই থেকেছেন। প্রেম করে বিয়ে করার সুবাদে দুজনেরই পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন, দুজনের পরিবার মেনে নেয়নি ওনাদের দুজনকে। বিয়ে পড়িয়েই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তুহিন শিকদারের বাবা। শত্রুর মেয়েকে কোনোভাবেই মেনে নেবেন না। মুক্তা শিকদারের ফ্যামিলিও একই অবস্থা, তারাও শত্রুর ছেলের কাছে মেয়ে বিয়ে দেবেন না। মুক্তা শিকদারকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করলেও পারেনি। তুহিন শিকদারের বেলায়ও একই অবস্থা। শেষে দুই পরিবার দুজনকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও কেউ মেনে নেয়নি। পরিবারের সাথে যোগাযোগও নেই আর। জিনিয়া এক পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে তুর্যের দিকে। জিনিয়ার মা ব্যাপারটা লক্ষ্য করেন, সকাল থেকে বেশ কয়েকবার খেয়াল করেছেন জিনিয়া তুর্যর দিকে তাকিয়ে থাকে। মেয়ের মতিগতি বুঝতে আর বাকি নেই তার। তুর্যের দিকে তাকান ভালোভাবে। বডি শেপ, হাইট, ওয়েট, গায়ের রং নির্বাণের মতোই। কথা না বললে চোখ মুখ গম্ভীর হয়ে যায়, কথা বলে অনেক সুন্দর করে আর গুছিয়ে। বাচ্চাদের অনেক ভালোবাসে দেখতে মাশাআল্লাহ। তুরার বাবা মা ভাই সকলের কাছ থেকে বিদায় নিয়ে আগায় বাইরের দিকে। নিদ্রা দৌড়ে গিয়ে তুর্যর এক পা জড়িয়ে ধরে। স্থির হয়ে দাঁড়িয়ে যায় তুর্য। ঝুঁকে নিচের দিকে তাকিয়ে দেখে নিদ্রা পায়ের সাথে ঝুলে আছে। এরা মামাতো ফুফাতো ভাই বোন, শুধু ওর পায়ের সাথে আর গলার সাথে ঝুলে যায়। নিদ্রাকে কোলে তুলে নিয়ে হাসি মুখে বলে, কি হয়েছে মামা? আমি যাব তোমার সাথে। বিভা মেয়ের দিকে তাকিয়ে বলে, কোথায় যাবে? আমরা কেউ যাব না আজ। নেমে আসো মামার কোল থেকে। নিদ্রা তুর্যর গলা শক্ত করে জড়িয়ে ধরে বলে, না, আমি মামার সাথে যাব। এখানে বড় মামা আছে তো। বড় মামা তো একটু পরেই অফিসে চলে যাবে। নির্বাণ ভাগ্নিকে নিজের কোলে নেওয়ার চেষ্টা করে বলে, মামা আজ অফিসে যাবে না, আসো আমার কাছে। সত্যি বলছো? হ্যাঁ। নিদ্রা নির্বাণের কোলে চলে আসে, তুর্যের দিকে তাকিয়ে বলে, মামা তুমি আবার আসবে কিন্তু। আসবো তো মামা, তুমি সবাইকে নিয়ে যেও আমাদের ফ্ল্যাটে। আচ্ছা। তুর্য ভিরানকে কোলে নিয়ে আদর দিয়ে বাবা মায়ের সাথে আগায়। ভিরান তুরার পাশে গিয়ে বসে। নির্বাণ ভাগ্নিকে নিয়ে সোফায় বসে। তুর্য যেতে যেতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। জিনিয়া দ্রুত পায়ে সরে চলে যায় সিঁড়ির দিকে। এতক্ষণ মেইন ডোরের সামনে দাঁড়িয়ে ছিল। তুর্য সামনের দিকে তাকিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। জিনিয়ার মা মেয়ের দিকে একবার তাকিয়ে বড় বোনের দিকে তাকান। বোনকে টেনে নিয়ে তার রুমের দিকে এগিয়ে যায়। কি রে, এভাবে টেনে নিয়ে আসলি কেন? তুরার ভাই তুর্য বিয়ে করেছে? না, বিয়ে করলে তো বউ আসতো এখানে। আমি বোঝাতে চাইছি
এঙ্গেজড নাকি? না। কি করে? দেশের বাইরে থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে কয়েক মাস আগে। এখন উচ্চ পর্যায়ের জব হয়েছে একটা প্রাইভেট কোম্পানিতে। জয়েন করেনি এখনো, কয়েকদিন পর জয়েন ডেট। তুই এসব কেন জানতে চাইছিস? তুরাকে নিয়ে হাসপাতালে এসেছে নির্ভান, তুর্য আর তুহিন শিকদার। ওদের সাথে এসেছে ভিরান। আজকে প্রথম তুরার পায়ের কৃত্রিম পা লাগানো হবে। তুরার পায়ের ক্ষত পুরোপুরি ঠিক হয়ে গেছে। তুরা সহ সবাই ভীষণ এক্সাইটেড। খুশিতে আর উত্তেজনায় তুরার বুকের ভেতর ধুকপুক করছে। তুরার পায়ে মেটালের কৃত্রিম পা লাগানো হয়। নির্ভান তুরার হাত ধরে দাঁড় করায়। এতগুলো দিন পর নিজের দুই পায়ের ওপর ভর করে দাঁড়াতে পেরে তুরা যেমন খুশি তেমন নার্ভাস। ঠিকভাবে হাঁটতে চলতে পারবে তো এই কৃত্রিম পা পরে? তুরা হাঁটো। তুরা মুখ তুলে নির্ভানের মুখের দিকে তাকায়। নির্ভান আবার হাঁটতে বললে তুরা বাম পাটা আগে আগায়, তারপর ডান পাটা আগায়। এতগুলো দিন পর ডান পায়ের ওপর ভর করায় ব্যালেন্স ঠিক রাখতে পারে না তুরা। কাত হয়ে পড়ে যেতে নিলে নির্ভান দুহাতে আগলে ধরে দ্রুত। তুর্য নির্ভানকে আর তুরাকে ছেড়ে দিয়ে ভিরানকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল পাশেই। ও নিজেও তুরাকে ধরার জন্য দ্রুত এগিয়ে এসেছিল। আমি ধরে আছি, আস্তে আস্তে হাঁটো। ডান পাশ থেকে নির্ভান তুরার হাতটা শক্ত করে ধরে রাখে যেন আবার পড়ে না যায়। তুরা প্রথম যখন হাঁটতে শিখেছিল তখন ওর হাত ধরে হাঁটা শিখিয়েছিল ওর বাবা মা আর ভাই। আজকে দ্বিতীয়বারের মতো হাঁটতে শেখাচ্ছে ওর হাজবেন্ড। অল্প কিছুক্ষণ নির্ভানকে ধরে হাঁটার পর একা একাই হাঁটতে শুরু করে আস্তে আস্তে। কারো সাহায্য ছাড়া একা একা নিজের পায়ে হাঁটতে পেরে তুরার মুখে বিস্তর হাসি ফুটে উঠেছে। খুশিতে জ্বলজ্বল করছে ওর চেহারা। হাসি মুখে বাবা, ভাই, হাজবেন্ড আর ছেলের দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। ভিরান ধস্তাধস্তি করে তুর্যর কোল থেকে নেমে দ্রুত গতিতে ছুটে আসে তুরার কাছে। তুরার এক হাত শক্ত করে ধরে হাঁটতে হাঁটতে হাসি মুখে বলে, আম্মু তুমি একা একা হাঁটতে পারছো এখন। তুরা ছেলের মুখের দিকে তাকিয়ে হাসে। হাসপাতালের করিডোর ধরে হাঁটতে হাঁটতে মা ছেলে তিনজনকে ফেলে অনেক দূর চলে গেছে। তুর্য পেছন থেকে ডাক দেওয়ায় ঘুরে এগিয়ে আসে আবার আস্তে আস্তে। নির্ভান ডাক্তারের সাথে কথা বলছে। আর কোনো সমস্যা নেই তোরার। কিছুদিন হাঁটলেই হাঁটা স্বাভাবিক হয়ে যাবে, তারপর দৌড়াতেও পারবে, ছেলেকে কোলে নিয়েও হাঁটতে পারবে। নির্ভান ছেলেকে কোলে তুলে নেয়। অন্য হাত দিয়ে তুরার এক হাত ধরে তারপর আগায় বাইরের দিকে। 5 জন হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। চৌধুরী বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে নির্ভানের গাড়ি। তুরা নিজের পাশের ডোর খুলে দিতেই ভিরান লাফিয়ে নেমে দাঁড়ায়। নানি আর দাদির দিকে দৌড়ে যেতে যেতে খুশিতে আত্মহারা হয়ে বলে, নানু, দাদু, আম্মু হাঁটতে পারে এখন। তুরা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মুক্তা শিকদার মেয়ের দিকে এগিয়ে আসতে শুরু করেন। তুরা নিজেও এক পা করে মায়ের দিকে আগায়। মুক্তা শিকদারের চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। মায়ের সামনে এসে দাঁড়াতেই চোখ থেকে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। তুরা মায়ের চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, কাঁদছো কেন আম্মু? মুক্তা শিকদার মেয়েকে জড়িয়ে ধরেন। তুর্য মাকে ধরে স্বাভাবিক করার চেষ্টা করে। বুঝিয়ে সুঝিয়ে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে সবাই। আজ তুর্যর জন্য মেয়ে দেখতে যাবে চৌধুরী ফ্যামিলি আর শিকদার ফ্যামিলি। মেয়ে দেখতে যাবে বললে ভুল হবে, বলা যায় বিয়ের পাকা কথা বলতে যাবে। জিনিয়ার সাথে তুর্যের বিয়ের পাকা কথা হবে আজ। এই বিয়েতে জিনিয়ার ফ্যামিলি আগে এগিয়েছিল। মেয়ে দেখতে সুন্দর আর ভদ্রসভ্য, তাই কেউ অমত করতে পারেনি।
তুর্যর প্রথম প্রথম পছন্দ না হলেও জিনিয়ার সাথে দেখা করে কথা বলার পর পছন্দ হয়। নির্বাণ জোর করে তুরাকে শাড়ি পরিয়ে দেয়, হালকা করে মেকআপও করে দেয়। এই নির্বাণ কোনো কাজটা করতে পারে না, এটাই শুধু ভাবে তোরাকে পুরোপুরি তৈরি করিয়ে দিয়ে ছেলেকেও তৈরি করিয়ে দেয়, তারপর নিজে তৈরি হয়। আজকেও বাপ ছেলের সেম ড্রেস, সেম হেয়ার স্টাইল। পাপা, তুমি দেখে আসো আমার দাদু বের হয়েছে কিনা। তোমার দাদু বের হয়েছে কিনা। ভিরান মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। নির্বাণ তুরার সামনে এসে দাঁড়ায়। তুরা আগে থেকেই দুজনের দিকে তাকিয়েছিল। নির্বাণকে নিজের সামনে এভাবে দাঁড়াতে আর তাকাতে দেখে শুকনো ঢোক গিলে নেয়। এই লোকের মতলব মোটেও সুবিধার লাগছে না। এভাবে তাকিয়ে আছেন কেন? ইচ্ছে করছে খেয়ে ফেলতে কি তোমাকে? বড় বড় চোখ হয়ে যায় তোরার। বিস্ময় নিয়ে বলে, মানে কি বলছেন এসব? চোখের সামনে এমন টসটসা বউ থাকলে কোন হাজবেন্ড নিজেকে সামলাতে পারবে বলো? আমি কিভাবে এখনো নিজেকে সামলে রেখেছি এটা ভেবেই তো আশ্চর্য হয়ে যায়। লজ্জায় কুঁকড়ে যায় তোরা। বদ লোকটা সবসময় ওকে লজ্জা দেয়। নির্বাণ তোরার থুতনিতে হাত রেখে মুখ উঁচু করে ধরে বলে, কিছু করলামই না, এখনই এত লজ্জা পাচ্ছ? স্ট্রেঞ্জ। লজ্জা দেন কেন? কথায় লজ্জা দিলাম? কিছু করার আগেই তো তোমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বিয়ের এতগুলো দিন পেরিয়ে গেল, অথচ তোমার কাঁপাকাঁপি গেল না। দূরে সরুন। এই দূরে সরুন দূরে সরুন বলেই তুমি এখনো আমাকে দূরে রেখেছ। অন্তত একটা দিন তো বলতে পারো কাছে আসুন। তোরা এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আপনি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন। এত বড় অপবাদ দিও না, আমি এখনো পুরোপুরি সভ্য একটা ছেলে। ভিরান চলে আসবে, ভালো কথা মনে করিয়ে দিলে। আমি ভিরানকে তো বাইরে পাঠালাম এই কারণে যেন দুটো চুমু খেতে পারি এই গোলাপি অধর জোড়ায়। ভুলেই গিয়েছিলাম তোমার কাঁপাকাঁপি দেখে। এই না, একদম না। নির্বাণ তোরার ঠোঁটের দিকে আগানোর আগেই ভিরান পাপা পাপা বলে ডাকতে ডাকতে রুমে প্রবেশ করে। বেচারা নির্বাণের আর চুমু খাওয়া হয় না। দ্রুত সরে যায় বউয়ের কাছ থেকে। উল্টো ঘুরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে, এই মা ছেলে আমার রোমান্সের শত্রু। একজন কাছে যেতে দেয় না, আর একজন কাছে যাওয়ার আগেই মাঝখানে বাধা হয়ে আসে। পাপা চলো। নির্বাণ ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বলে, হ্যাঁ চলো। তুরার মুখের দিকে তাকিয়ে দেখে তুরা মুচকি মুচকি হাসছে। নির্বাণ চোয়াল শক্ত করে বলে, চলো। তুরা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। শাড়ির কুচি এক হাতে ধরে আস্তে আস্তে হেঁটে রুম থেকে বের হয়। শাড়ি নিয়ে রাস্তায় বের হতেই তুর্যর গাড়ি ছুটে আসে ওদের কাছে। কথাবার্তা বলে দুই গাড়ি আগায়। খাওয়া দাওয়া শেষে বিয়ে পাকাপোক্ত হয়। বিয়ের ডেট পড়েছে সামনের মাসের 15 তারিখ শুক্রবার, আর আজকে মাত্র 26 তারিখ। নির্বাণ তুর্যকে ঠেলে ঠুলে সোফা থেকে উঠিয়ে জিনিয়ার সাথে ওর রুমে পাঠিয়ে দেয়। সংকোচবোধ করলেও জিনিয়ার পেছন পেছন ওর রুমে আসে তুর্য। কোনো কথা না বলে উল্টো ফিরে দাঁড়িয়ে থাকে। জিনিয়া পেছন থেকে মৃদু স্বরে বলে, পিঠ দেখানোর জন্য রুমে আসলেন? তুর্যর হাত ঘামছে। কি কথা বলবে এখন? যা বলার আগেই তো বলা হয়ে গেছে। আমি দেখেছি আমার গাঢ় নীল রঙের পাঞ্জাবির আমি দেখেছি আপনার গাঢ় নীল রঙের পাঞ্জাবির পেছনটা সুন্দর, এখন সামনেটাও দেখান। তুর্য ঘুরে দাঁড়ায়। দুজন একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। দুজনেরই হার্টবিট বেড়ে গেছে। আপনি এত চুপচাপ থাকেন কেন? তুর্য গম্ভীর স্বরে বলে, কোথায় চুপচাপ থাকি? একটা কথাও বলছেন না যে? আমার উল্টো ফিরে দাঁড়িয়েছিলেন, লজ্জা পাচ্ছেন? তুর্য জিনিয়ার দিকে আগাতে শুরু করে। জিনিয়া ঠায় দাঁড়িয়ে থাকে। যখন একেবারে কাছে চলে আসে তখন পেছাতে পেছাতে বলে, এভাবে আগাচ্ছেন কেন? তুর্য আগের মতোই গম্ভীর স্বরে বলে, বেশি কথা বলতে বলো না, ধরে কিন্তু খেয়ে ফেলবো এখনই। মানে কি 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 খাবেন? এত
সাজতে বলেছে কে? আবার শাড়িও পরেছো, আমাকে পাগল করার ধান্দা তাই না? বেশি তাকাতে বললে আর কথা বলতে বললে আজকেই ধরে নিয়ে চলে যাব। জিনিয়া হাঁ করে তুর্যের মুখের দিকে তাকিয়ে রইল। এই লোক তো ওর ধারণার পুরো উল্টোটা। কি বজ্জাত লোক, কিভাবে থ্রেট দিচ্ছে। জিনিয়া তো ভেবেছিল লজ্জায় বোধহয় কথা না বলে উল্টো ফিরে দাঁড়িয়ে আছে। তুর্য জিনিয়ার একদম কাছে এসে দাঁড়ায়। জিনিয়ার পেছানোর মতো আর জায়গা নেই। তুর্য এক আঙুল দিয়ে জিনিয়ার থুতনি উঁচু করে ধরে চোখে চোখ রেখে বলে, তুমি আমাকে যেমন ভেবেছ আমি মোটেও তেমন নই। সম্পর্কটা হালাল হলে বুঝতে পারবে আমি কেমন। জিনিয়া দের বাড়ি থেকে ডিনার সেরে 9টা নাগাদ বের হয় সবাই। ভিরান এবার তুর্যর কোলে বসেছে। ওদের গাড়িতে আজকে মামার বাসায় যাবে, মামার সাথে থাকবে। নির্ভানও খুব বেশি জোর করেনি নিজের সাথে নেওয়ার জন্য। তোরা জোরাজোরি করলেও ভিরান যায়নি ওদের গাড়িতে। আজকে মামার সাথে থাকার ভূত ওর ভর করেছে মাথায়। যখন যা মনে আসে তাই করতেই হবে ওকে। দুই গাড়ি একসাথে স্টার্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। নির্ভান ড্রাইভ করার ফাঁকে ফাঁকে আর চোখে তুরার দিকে তাকায় কয়েকবার। গাড়ির ভেতর খুব বেশি আলো না থাকায় তুরার দৃষ্টিতে পড়ে না। বাড়ির ভেতর প্রবেশ করে গাড়ি, গার্ড গেট লাগিয়ে দেয়। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী আগে আগে এগিয়ে যান। তুরা নেমে নির্ভানের জন্য অপেক্ষা করে। নির্ভান গাড়ি পার করে রেখে এসে তুরার হাত ধরে ভেতরের দিকে আগায়। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী নিজেদের রুমে চলে গেছেন সোজা, আর নিচে আসবে বলে মনে হয় না। তুরা সোফায় বসে, পানির পিপাসা পেয়েছে। এইটুকু রাস্তা আসতে গিয়েই জিনিয়া দের বাড়ি থেকে বের হওয়ার আগে পানি পান করেনি। খাবার খেয়ে মাত্র 2 ঢোক পানি পান করেছিল। পানি চাইলে মেড পানি এনে দেয়। নির্ভান পাশের সোফায় বসে কার সাথে যেন ফোনে কথা বলছে। নির্ভান মেডকে গিয়ে শুয়ে পড়তে বলে, সকাল সকাল আবার উঠতে হবে। মেড চলে যায় রুমের দিকে। নির্ভান কথা শেষ করে নিজেও পানি খায় কিচেনে গিয়ে। কিচেন থেকে বেরিয়ে দেখে তোরা ফোনে কথা বলছে। আম্মু আম্মু ডাকাই বুঝতে পারে মুক্তা শিকদার কল করেছেন। ফোন রাখতেই নির্ভান সোফার কাছে এগিয়ে আসে, তুরার দিকে তাকিয়ে বলে, রুমে চলো। তুরা বলে না কিছু। নির্ভান এগিয়ে গিয়ে মেইন লাইটগুলো অফ করে দিয়ে নাইট ল্যাম্পগুলো জ্বালিয়ে দেয়। তুরাকে সোফা ছেড়ে উঠতে না দেখে সোফার দিকে এগিয়ে আসে, আবার পেছনে দাঁড়িয়ে বলে, কি হলো, রুমে চলো। তুরা মুখ তুলে তাকায় নির্ভানের মুখের দিকে। নির্ভান ক্ষণ তুরার মুখের দিকে তাকিয়ে থেকে হুট করে 2 হাতে তুরার মুখ আগলে ধরে খপ করে চেপে ধরে ওষ্ঠজোড়া। নিজের ওষ্ঠ নির্ভানের প্রথম ওষ্ঠের ছোঁয়া পেয়ে ছটফটিয়ে ওঠে তোরা। বেশ কিছুক্ষণ পর তোরাকে ছেড়ে দেয় নির্ভান। সোফা হতে দাঁড়িয়ে হাতের উল্টো পাশ দিয়ে নিজের ওষ্ঠজোড়া মুছে নেয়। হঠাৎ পেছন থেকেই সোফার উপর লাফিয়ে উঠে যায়। তোরা কিছু বুঝে ওঠার আগেই আবার তোরাকে চেপে ধরে সোফায় শুইয়ে ফেলে। বেশ কিছুক্ষণ পর আবার ছেড়ে দিয়ে উঠে দাঁড়ান। তোরাকে পাজা কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, আজকে যতই কাঁপাকাঁপি করো মুক্তি নেই আমার কাছ থেকে। আজকে ভিড়ানো নেই, তাই অজুহাত দেওয়ারও কিছু নেই। তোরা কিছু বললেও নির্ভান কানে তোলে না। রুমে এসে তোরাকে বেডে শুইয়ে দিয়ে দ্রুত ডোর নক করে দেয় ভেতর থেকে। গায়ের শার্ট খুলতে খুলতে বেডে উঠে যায়। তোরার শাড়ি খুলে ফেলে নিজেই। দ্রুত হাতে জুয়েলারিগুলো খুলতে খুলতে বলে, মোটেও বাধা দেবে না কিন্তু।
সকালে নির্বাণের ঘুম আগে ভেঙে যায়। তুরা তখনও ওর বাহুবন্ধনে আবদ্ধ। তুরার ভেজা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। নির্বাণ এক আঙুল দিয়ে তোরার মুখের উপর থেকে চুল সরিয়ে দেয়, মুখ নিচে নামিয়ে সারা মুখে ওষ্ঠ ছোঁয়ায়, বুকের সাথে আরেকটু চেপে ধরতেই তুরার ঘুম হালকা হয়ে আসে। ছটফট করে নির্বাণের বুক থেকে মুখ তুলে তাকায়। নাইট ল্যাম্পের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে নির্বাণ ওর মুখের দিকেই তাকিয়ে আছে। লজ্জা পেয়ে দ্রুত আবার মুখ গুজে দেয় নির্বাণের বুকে। নির্বাণ এক টানে নিজের উন্মুক্ত বুকের ওপর তুলে নিয়ে বলে, সারা রাত ধরে এত আদর করলাম, তারপরেও লজ্জা কমেনি? এখনো কাঁপাকাঁপি করছো দেখছি। লজ্জা আর কাঁপাকাঁপি কমানোর জন্য আরো আদর করতে হবে, বুঝতে পেরেছি। তুরা নির্বাণের বুকে মুখ গুজে রেখেই বলে, নিচে নামান আমাকে। কেন? আমি নামবো, কিন্তু আমি নামাবো না। এমন করেন কেন? কেমন করেছি? এখন তো কিছুই করিনি, যা করার তা তো রাতেই করেছি। আমি ভেবেছিলাম আপনি ভালো মানুষ। আমি কখন বললাম আমি খারাপ মানুষ? তুরা আর কিছু বলে না। এই লোকের সঙ্গে কথাই পারা যাবে না। তুরা, আমার দিকে তাকাও না। তাকাও। তুরা মুখ তুলে তাকায়। লজ্জায় চোখ মুখ পালাই পালাই করছে। নির্বাণ এক হাতে তুরার চুলগুলো পেছনে ঠেলে দিয়ে ধরে রাখে, আর এক হাত দিয়ে টেনে নিজের মুখের কাছে নিয়ে আসে। নির্বাণ কি করতে চাইছে বুঝতে পেরে দ্রুত নির্বাণের ঘাড়ে মুখ গুজে দেয়। দু হাতে নির্বাণের গলা জড়িয়ে ধরে শক্ত করে। আর না, কি না, আপনি যা করতে চাইছেন? কি করতে চাইছি আমি? আমি জানি আপনি কি করবেন। আশ্চর্য, কি করব আমি? তুরা আবারও চুপ হয়ে যায়। নির্বাণ তুরাকে নিচে ফেলে নিজে তুরার উপরে উঠে যায়। জোর করে নিজের গলা থেকে তুরার হাত ছাড়িয়ে দেয়। তুরা দ্রুত কাত হওয়ার চেষ্টা করলে নির্বাণ ওকে ধরে রেখে ওপরে ভর ছেড়ে দেয়। এখন বলো কি করব আমি? তুরা শুকনো ঢোক গিলে বলে, ঠোঁটে আর চুমু খাবেন না। নির্বাণ গা ঝাঁকিয়ে হেসে ওঠে। তুরার গাল টেনে বলে, আমি তো একটা কথা বলার জন্য তোমাকে টেনে মুখোমুখি করেছিলাম, এখন তুমি যখন চাইছো তখন তো খেতেই হবে। এই না। তুরা পরের কথাগুলো বলার আগে নির্বাণ ওষ্ঠজোড়া চেপে ধরে। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে তুরার বক্ষে মুখ গুজে বলে, আমি একটু পর অফিসে যাব, ফিরতে ফিরতে রাত হবে বোধহয়। ভিরানকে নিয়ে রাতে ফিরবো একেবারে। এখন আর তোমাকে উঠতে হবে না, ঘুমিয়ে থাকো। সারা রাত তো ঘুমোতে পারোনি। সারাদিন আমি একা একা থাকবো? দুপুর পর্যন্ত ঘুমাবে, আর আম্মু তো আছেই। তোরা আর কিছু বলে না। শরীর ব্যথা করছে এখনো? না, ভার ভার লাগছে। ঠিক হয়ে যাবে, তুমি ঘুমাও, আমি যাই, লাঞ্চের সময় কল করব। তুরার উপর থেকে উঠে বেড থেকে নেমে দাঁড়ায়, চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে ওয়াশরুমে প্রবেশ করে। ওর যাওয়ার পথে তাকিয়ে থেকে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে ঢেকে নিয়ে চোখ বন্ধ করে নেয়। ঘুম পাচ্ছে ভীষণ। বদলোক সারা রাত একটুও ঘুমোতে দেয়নি। রাত জেগে খিদে পেয়ে গিয়েছিল। ভোর রাতে গোসল করার পর নির্বাণ কিচেনে গিয়ে দুজনের জন্য লুডুস রান্না করে নিয়ে এসেছিল। খেয়ে তারপর দুজন ঘুমিয়েছিল। ফজরের পর নির্বাণ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে তুরা ঘুমিয়ে গেছে। আবার অফিসে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে রুম থেকে বের হয়, নাইট ল্যাম্প অফ করে। নিচে নেমে এসে দেখে ওর বাবা মা সোফায় বসে অপেক্ষা করছে ওর জন্য। মেরি চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন, তোরা ঘুম থেকে উঠেছিল, ঘুমিয়েছে আবার, খেতে চলো। মেরি চৌধুরী আর কিছু বলেন না। দুজন সোফা ছেড়ে উঠে দাঁড়ান। নির্বাণ হাতের ফাইল আর ল্যাপটপ সোফার উপর রেখে বাবা মায়ের সাথে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। 9টার অধিক বেজে গেছে অলরেডি। তুরা 12টা নাগাদ ঘুম থেকে ওঠে। কৃত্রিম পা পরে নিয়ে বেড থেকে নেমে দাঁড়ায়। চুলগুলো হাত খোপা করতে করতে ওয়াশরুমে
প্রবেশ করে। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়াতেই চোখ পড়ে নিজের ঘাড়ে, গলায়। নির্বাণের দেওয়া প্রতিটা লাভ বাইট এখনো স্পষ্ট হয়ে আছে, দাগগুলো এখনো মেশেনি। রাতের ঘটনা স্মরণ হতেই লজ্জায় মুখ নামিয়ে নেয়, দুই হাতে মুখ ঢেকে ফেলে দ্রুত। গত রাত থেকে যত লজ্জা পাচ্ছে, এত লজ্জা এর আগে কোনোদিন পায়নি তোরা। বদ লোকটা ওকে আরো লজ্জা দেওয়ার জন্য কত কিছু যে বলেছিল রাতে। কিছু সময় পর মুখের উপর থেকে হাত সরায়, আয়নার দিকে আর তাকায় না। ব্রাশে পেস্ট লাগিয়ে দ্রুত ব্রাশ করতে শুরু করে। চোখ তুলে আবার আয়নার দিকে তাকাতেই নিজের চেহারা দেখে নিজেই লজ্জায় লাল হয়ে ওঠে। লজ্জায় এখন নিচেও যেতে ইচ্ছে করছে না। একটার পর রুম থেকে বের হয়, ওড়না দিয়ে মাথা ঢেকে নিয়েছে ভালোভাবে, যেন কারো নজরে না পড়ে। ড্রয়িং রুমে এসে শাশুড়ি মায়ের সাথে দেখা হয়। উনি রুমের দিকে যাচ্ছিলেন, তোরাকে দেখে বললেন, উঠে গেছো দেখছি। তুমি খাবার খেয়ে নাও, আমি একটু পর খাবো। আব্বু অফিসে গেছে। তোরা আর কিছু না বলে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। চেয়ার টেনে বসতেই মেড এগিয়ে এসে খাবার বেড়ে দেয়। খাবার খেয়ে নিচে আর বসে না তোরা, সোজা সোজা রুমে চলে আসে। ফোনে রিং বেজে চলেছে, দ্রুত পায়ে এগিয়ে এসে ফোন হাতে তুলে নেয়। নির্বাণ কল করেছে। কল রিসিভ করে ফোন মুখের সামনে ধরে বিছানায় উঠে বসে। নির্বাণ ফোনের স্ক্রিনে তাকিয়ে হেসে বলে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কখন উঠেছ? ঘন্টাখানিক আগে। খেয়েছো? খেয়ে আসলাম। কেমন ফিল হচ্ছে? কেমন ফিল হবে? খারাপ লাগছে? ভালো লাগছে না? আমি আসবো? কেন? তোমাকে আদর করতে। আদর করলে অবশ্যই ভালো লাগবে। তোরার ইচ্ছে করলো নির্বাণের মুখের উপর ঠাস করে কলটা কেটে দিতে। আপনি আগামী 1 বছর বাড়িতে আসবেন না। কেন আসবেন না? আমাকে ছাড়া 1 বছর থাকতে পারবে? কেন পারবো না? অবশ্যই পারবো। কিন্তু আমি তো পারবো না। আমি এক রাতও তোমাকে ছাড়া থাকতে পারবো না। নির্বাণের বলার ধরন দেখে তুরার চোখে মুখে লজ্জা ছড়িয়ে পড়ে আবার। নির্বাণ তুরাকে লজ্জা পেতে দেখে বলে, এভাবে লজ্জা পেও না তো। তোমাকে এভাবে লজ্জা পেতে দেখলে রোমান্টিক মুড চলে আসে। তুরা কল কেটে দেয়। নির্বাণ হেসে আবার কল করে। পরপর 2বার রিং হয়ে কেটে যায়, রিসিভ করে না। নির্বাণ ভয়েস মেসেজ পাঠায়, কল রিসিভ করো, নয়তো আমি বাড়িতে চলে আসবো। বাধ্য হয়েই কল রিসিভ করে তোরা। নির্বাণকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলে, দুপুরে খেয়েছেন? খাবো একটু পর। তোরা বলার মতো আর কিছু খুঁজে পেল না। ফোনে কথা বলতে গেলে কথা ফুরিয়ে যায় দ্রুত। নির্বাণ নিজেই বলে, বিকেলে শাড়ি পরবে। কেন? শাড়ি পরলে অসম্ভব রকমের সুন্দর লাগে তোমাকে, দেখতেও বড় বড় লাগে। আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা সমস্যা নেই, আমি এসে পরিয়ে দেব আবার। গতকালকের ঘটনা স্মরণ করে তোরা দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে, শাড়ি পরার দরকার নেই। তাহলে কিছু পরারই দরকার নেই। কল কেটে দিয়ে অফলাইন হয়ে যায় তুরা। নির্বাণ গা ঝাঁকিয়ে হেসে ওঠে। তোরা কি জানে ও লজ্জা পেলে ওকে কত আদুরে লাগে? লজ্জারাঙা তোরাকে দেখতে তো নির্বাণের ভীষণ ভালো লাগে, তাই তো ইচ্ছে করেই বারবার লজ্জা দেয়। এই ছোট মেয়েটার মধ্যে অদ্ভুত মায়া, নেশা আর জাদু আছে, যা নির্বাণকে ওর দিকে আকর্ষণ করে বারবার। তোরা ফোনের স্ক্রিনে থাকা নির্বাণের ফটোর দিকে তাকিয়ে থাকে। চোখের সামনেই লোকটা দিন দিন কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। নির্বাণ আগে মোটেও এমন ছিল না। গুরুগম্ভীর নির্বাণ যে নিজেকে এভাবে পরিবর্তন করে ফেলবে তা অকল্পনীয়। এই বাড়িতে আসার পর প্রথম তুরার অনেক খারাপ লাগতো, কষ্ট হতো। নির্বাণ অফিসে চলে যেত, ভিরান কিন্ডারগার্টেনে। 12টা পর্যন্ত তুরা স্বামী সন্তানের দেখা পেত না। মেরি চৌধুরী ওর কাছে থাকলেও তুরার মন ভালো হতো না। বাবার বাড়িতে ছুটে যেতে ইচ্ছে করত। বাবা মা ভাই তিনজনের কথা অনেক বেশি মনে পড়ত। ভিরান বাড়িতে ফিরে আসলে অত বেশি খারাপ লাগতো না। নির্বাণ কল করলেই ফোনের স্ক্রিনে তাকিয়ে কেঁদে ফেলত।
নির্বাণ হাজারটা কথা বলে তুরার কান্না বন্ধ করত, মন ভালো করার চেষ্টা করত। অল্প কিছুক্ষণ পর পর কল করে তুরার খোঁজ খবর নিত, এখনো নেয়। বাবা মা ভাইয়ের সাথে কথা বলতে গিয়েও একই কাজ করত। এত বেশি আবেগী এই মেয়েটা তা বলার মতো না। নির্বাণ নিজের সর্বোচ্চ চেষ্টা করে তোরাকে ভালো রাখতে, হাসি খুশি রাখতে। সন্ধ্যার পর পর ভিরানকে কোলে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে নির্বাণ। তুরাকে দেখেই কোল থেকে নেমে দুই হাত প্রসারিত করে দৌড়ে আসে তুরার কাছে, চাপড়ে ধরে দুই হাতে। আম্মু কেমন আছো? ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? ভালো আছি। জানো মামার সাথে আমি কোথায় কোথায় গিয়েছিলাম আজকে? কোথায় কোথায়? পার্কে গিয়েছিলাম, রাইডেও চড়েছিলাম, অনেক মজা হয়েছে। তুমি, আমি আর পাপা আগামীকালকে আবার যাব, অনেক মজা হবে। ছেলেকে টেনে তুলে চুমু খায় তুরা। ভিরান মায়ের গলা জড়িয়ে ধরে নিজেও চুমু খায়। ভিরানের গালের সাথে গাল ঠেকিয়ে তুরা বলে, তোমাকে আমি অনেক মিস করেছি আব্বু। আমিও তো করেছি। তাহলে আসনি কেন আমার কাছে? কল করে যে বললাম চলে আসতে, আসলে না কেন? মামাই তো আসতে দেয়নি, বলল বিকালে নিয়ে আসবে। পাপার রুমে চলো, চেঞ্জ করতে হবে। বাবার কথা শুনে মায়ের কোল থেকে নেমে দাঁড়ায়। নির্বাণ তুরার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে রুমে আসার জন্য। তুরা দেখেও না দেখার মতো করে বসে রইল। নির্বাণ সরু চোখে তাকিয়ে থেকে ছেলেকে নিয়ে রুমের দিকে এগিয়ে যায়। এখন রুমে আসছে না, ভালো কথা। রাতে কি ওর হাত থেকে বাঁচতে পারবে? রাতে কোথায় পালাবে? সেই নির্বাণের বুকেই আসতে হবে। বেশ কিছুক্ষণ পর রুমে প্রবেশ করে তুরা। নির্বাণ শাওয়ার নিয়ে কোমরে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ভিরান নিচে দাদা দাদির সাথে গল্প জুড়ে বসেছে। নির্বাণকে ড্রেস না পরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ড্রেস না পরে টাওয়েল পরে এভাবে ফ্যাশন শো করছেন কেন? বউকে দেখাচ্ছি আমি কত হ্যান্ডসাম, ভালোভাবে তাকিয়ে দেখো। এমন একটা হ্যান্ডসাম ছেলের সাথে তুমি এমন অবিচার কিভাবে করো? আমি আবার কি করলাম? এই যে ডাকলে কাছে আসো না, ধরতে গেলে ছুতে গেলে দূরে সরুন, দূরে সরুন। ড্রেস পরুন দ্রুত। নির্বাণ টাওয়েল খুলে ফেলতে উদ্যত হয়। তুরা তাড়াহুড়ো করে বলে, আরে কি করছেন? আগে ট্রাউজার পরে নিন। পরলেই হলো, আগে পরে কোনো কথা আছে? আপনি তো ভারী নির্লজ্জ হয়ে যাচ্ছেন দিন দিন। হতে হচ্ছে, না হলে তো উপায় দেখছি না। নির্লজ্জ না হলে দ্বিতীয়বার বাবা হব কিভাবে? ব্যাস হয়ে গেল। তুরা নিজের ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলে। নির্বাণ এগিয়ে এসে তুরার মুখের উপর থেকে ওড়না টেনে সরানোর চেষ্টা করে। বলেছি না আমার সামনে লজ্জা পাবে না। তুমি লজ্জা পেলে আমি নিজের কন্ট্রোলের বাইরে চলে যাই। ওড়না টেনে সরিয়ে দেখে ইতিমধ্যেই চেহারায় লজ্জায় লাল হয়ে গেছে। মুখ আগলে ধরে বেশ কয়েকটা চুমু খেয়ে বলে, তখন রুমে আসতে বললাম, আসনি কেন? আম্মু ছিল তো তখন ওখানে। আম্মুর সামনে আপনার পেছন পেছন কিভাবে আসবো? আমাদের সামনে আব্বুর পেছন পেছন আম্মু যেভাবে রুমে ঢুকে যায় ঠিক সেইভাবে। রাতের খাবার খেয়ে রুমে চলে আসে তোরা। একটু পরেই আসে ভিরান। বেডে উঠে তোরার কোলে বসে দুই পা দিয়ে তোরার কোমর পেঁচিয়ে ধরে, দুই হাতে জড়িয়ে ধরে বলে, আম্মু একটা বাবু এনে দাও না। এমন কথা শুনে তোরার মুখ অটোমেটিক হা হয়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। ভিরান আবার বলে, একটা ভাইয়া এনে দাও, তাহলে দুজন মিলে ক্রিকেট আর ফুটবল খেলতে পারবো। ও আম্মু এনে দাও না। কি আদুরে গলায় যে কথাগুলো বলল ভিরান। তুরা ছেলের চুলে হাত বুলিয়ে বলে, তোমার পাপাকে বলো। আচ্ছা ঠিক আছে, বলে আসি। এখন না পরে, এখন ঘুমাও। না এখনই বলবো। এর মধ্যে নির্বাণ প্রবেশ করে রুমে। ডোর নক করে এগিয়ে আসতে আসতে বলে, কি বলার কথা হচ্ছে? ভিরান মায়ের কোল থেকে উঠে বাবার দিকে তাকিয়ে বলে, একটা বাবু এনে দাও। ছেলের কথা শুনে শকড নির্বাণ। কি বলছে এই ছেলে? এর কাজই সবসময় উল্টাপাল্টা আবদার করা। পাপা
নির্বাণ তুরার দিকে তাকায়। তুরা তাড়াহুড়া করে বলে, আমি ওকে কিছু বলিনি, ও নিজেই এসে আমার কাছে বাবু চাইছে। ভিরান মায়ের দিক থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকায়, আবার আবদারের সুরে বলে, পাপা এনে দাও না একটা। তোমার আম্মুই তো একটা বাবু, আর এক বাবু সামলাবে কিভাবে? আম্মু বাবু না, আম্মু কত বড় হয়ে গেছে। তোমার মাথায় এসব কে ঢুকিয়েছে? কেউ না। একটা ভাইয়া হলে আমরা দুজন ফুটবল আর ক্রিকেট খেলতে পারবো। তুমি আরো একটু বড় হও, সাথে তোমার আম্মুও আর একটু বড় হোক। আমি বড় হয়েছি তো, আম্মুও বড় হয়ে গেছে। ভিরান সব সময় জেদ করবে না, তোমার আম্মু এখনো ছোট, 3 বছর পর ভাইয়া না হয় বোন এনে দেব, কথাই বলবো না তোমার সাথে। অভিমানের বাবার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে ঠাস করে শুয়ে পড়ে বালিশে। অভিমানী সুরে বলে, ওদের ভাই আছে, আমার ভাই নেই। ওরা ওদের ভাইয়ের সাথে খেলে, আমি খেলতে পারি না। আস্তে আস্তে বললেও তুরা আর নির্বাণ স্পষ্টই শুনেছে সব কথা। কাদের কথা বলছে ভিরান দুজনের একজনও বুঝতে পারছে না। নির্বাণ ফ্রেশ হয়ে এসে নাইট ল্যাম্প অন করে মেইন লাইট অফ করে দেয়। বেডে উঠে জোর করে ছেলেকে কোলে তুলে নেয় বুকের উপর, আদর করে বলে, পাপা রাগ করেছো কেন? ভিরান চুপ করে থাকে। নির্বাণ আবার বলে, আচ্ছা ভাইয়া এনে দেব। ভিরান খুশি হয়ে মুখ তুলে বলে, সত্যি? হ্যাঁ, কিন্তু একটু সময় লাগবে। কতদিন? এটা তো শিওর হয়ে বলতে পারছি না পাপা, তবে খুব শীঘ্রই। এই যে ধরো 37 বা 38 মাস পর শিওর এনে দেব পাপা। আল্লাহ তাআলা চাইলে তোমার ইচ্ছা পূরণ হবে। ভিরান খুশি হয়ে বাবার গলা জড়িয়ে ধরে। বাবার ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথাগুলো ওর ছোট মস্তিষ্ক সেভাবে ধরতে পারল না। আচ্ছা, তাড়াতাড়ি এনে দেবে কিন্তু, ইনশাল্লাহ। এখন ইনশাল্লাহ। এখন ঘুমাও। আম্মু আসো। তুরা এগিয়ে আসে, নির্বাণের বাম বাহুতে মাথা রেখে জড়িয়ে ধরে ভিরানকে সহ। নির্বাণ দুহাতে দুজনকে আগলে রাখে। বেশি সময় লাগে না, ভিরান ঘুমিয়ে যায়। নির্বাণ তুরার মুখের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ। তুরা চোখ বন্ধ করে শুয়ে আছে। নির্বাণ বলে, এভাবে মাছের মতো চোখ খোলা রেখে কিভাবে ঘুমাও তুমি? তোরা চোখ মেলে তাকায়। কি বললেন? মাছের মতো চোখ খোলা রেখে কিভাবে ঘুমাও সেটাই জিজ্ঞেস করলাম। ঘুমালে আবার কারো চোখ খোলা থাকে নাকি? অন্যদের থাকে কিনা জানি না, কিন্তু তোমার থাকে। মিথ্যে কথা বলছেন আপনি। একটু মিথ্যা না, পুরোটাই সত্যি। মিথ্যা কথা। প্রমাণ লাগবে? থাকলে দেখান। আমার ফোনটা দাও দেখি। তুরা পাশ থেকে ফোনটা তুলে নির্বাণের হাতে তুলে দেয়। নির্বাণ ফোন ঘেঁটে একটা পিক বের করে তুরার মুখের সামনে ধরে। ফোন, এই যে দেখো, মাছের মতো চোখ খোলা রেখেই ঘুমাচ্ছ। তুরা ফোনের স্ক্রিনে তাকিয়ে ভীষণ অবাক হয়ে গেছে। নিজের চোখ জোড়া অর্ধ খোলা দেখে নয়, ফটোটা দেখে বিস্ময় নিয়ে নির্বাণের মুখের দিকে তাকিয়ে বলে, এই ছবিটা তো ওই দিনের মনে হচ্ছে। ওই যে একদিন রাতে কল করেছিলেন যে। নির্বাণ তুরার ওষ্ঠজোড়ায় চুমু খেয়ে বলে, হ্যাঁ, এটা ওই দিনেরই ফটো। ওই রাতে নিজের অজান্তেই স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম। মানে আপনি আগে থেকেই? তোরা বাকি কথা বলার আগেই নির্বাণ বলে, জানি না কেন এমন করেছিলাম সেদিন। আমি তোমার মায়ায় পড়েছিলাম, আরও পরে। হয়তো বা আগেই পড়েছিলাম, বুঝতে পারিনি। সত্যি বলতে কখন পড়েছি আমি নিজেও জানি না। তুমি পুরোটাই মায়া, যেই মায়ায় আমাকে আবদ্ধ করে ফেলেছ আস্তে আস্তে। তুরা কথা না বলে নির্বাণের মুখের দিকে তাকিয়ে থাকে। নির্বাণ ভিরানকে পাশে শুইয়ে দেয়, একটু দূরত্ব বজায় রেখে। ঘুরে তুরার উপরে উঠে যায় সেকেন্ডের মধ্যে। এক হাতের ওপর ভর করে অন্য হাত দিয়ে তুরার গাল ছুঁয়ে বলে, এই যে মৎস্যকন্যা, জাদুকন্যা, মায়াবী রানী, যেই হও না কেন, আসো দুজন রোম্যান্স করি। ভিরান আছে। ভিরান আছে এই অজুহাত দিয়ে কোনো কাজ নেই। ভিরান সকালের আগে আর ঘুম থেকে উঠবে না। ভিরান কি বলল মনে নেই? ভিরানের ভাই লাগবে, আর আমারও আদর লাগবে। তোরাকে কিছু বলার সুযোগ দেয় না
নির্বাণ মুহূর্তেই দখল করে নেয় নরম গোলাপি ওষ্ঠজোড়া। একটু ছটফটিয়ে শান্ত হয়ে যায় তোরা, দুহাতে খামচে ধরে নির্বাণের টি শার্ট। কয়েক মুহূর্ত পর তোরাকে ছেড়ে দিয়ে টি শার্ট খুলে মুখ ডোবায় তোরার ঘাড়ে। উন্মুক্ত পিঠে আঁচড় লাগতে শুরু করে তোরার নখের। আবারও চার দেয়ালের ভেতরে ভালোবাসার গভীর সমুদ্রে হারিয়ে যেতে শুরু করে দুজন। আমাদের গল্পটি যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশেই থেকো আমার আরও এরকম সব সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে। ধন্যবাদ সবাইকে।